আসসালামু আলাইকুম এভরিওয়ান। শুরু করছি আজ দা গল্প। লেখিকা সাবিলা সাবি, পর্ব সংখ্যা 41। নিশিরাতে মাউন্টেন গ্লাস হাউসে চাঁদের আলো ধীরে ধীরে কাচের দেয়াল ভেদ করে প্রবাহিত হচ্ছিল। সেখানে জ্যাসপার, এক ভেনাসীয় ড্রাগন, ফিওনার দিকে গভীর দৃষ্টিতে তাকিয়েছিল। তার সবুজ চোখে ছিল এক ধরনের আগ্রহ। সে জানত যে আজকের রাতের ঘটনা এক নতুন অভিজ্ঞতা বয়ে আনবে। সে এক হাতে ফিওনার কোমল হাত দুটি ধরে বিছানার উপর রেখে ফিওনাকে শুতে বাধ্য করল। ফিওনার চোখে ছিল কিছুটা ভয়, কিন্তু তার মধ্যে এক অদ্ভুত আকর্ষণও ছিল। জ্যাসপার ধীরে ধীরে তার দুই হাত মাথার উপরে তুলে নিল আর বিছানার মজবুত কাঠের ফ্রেমের সঙ্গে রেখে দিল। এখন সে বিশেষ একটি জিপটাই বের করলো। এটি কালো আর চকচকে, দেখতে সাধারণ হলে এর গুণাগুণ ছিল অসাধারণ। এটি প্লাস্টিকের তৈরি, কিন্তু ক্রিস্টালের মতো শক্তিশালী, বেঁধে প্রায় আধা ইঞ্চি স্বয়ংক্রিয় লকিং মেকানিজমের কারণে। একবার আটকালে সেটি খুলতে বিশেষ কৌশল বা প্রচণ্ড শক্তির প্রয়োজন পড়বে। জ্যাসপার জিপটাইয়ের একটি প্রান্তে ফ্রেমের চারপাশে পেঁচিয়ে ধরে ফিওনার হাতগুলোকে শক্ত করে বেঁধে ফেলল। তারপর ফিওনার দিকে তাকিয়ে বলল, সরি হামিংবার্ড, আমি তোমার এই নতুন অভিজ্ঞতাকে একটু স্পেশাল করে তুলতে চাই। ফিওনার হৃৎপিণ্ড দ্রুত ধুকপুক করতে লাগলো। তার ভিতরে এক অজানা ভীতি আর উত্তেজনা, উন্মাদনা ছিল। জ্যাসপার ধীরে ধীরে জিপটাইটি টেনে শক্ত করে ফেলল, যতক্ষণ না এটি একদম ফিট হয়ে যায়। ফিওনার হাত দুটো মাথার উপর উঁচু অবস্থায় আটকে থাকলো, আর সেই মুহূর্তে জিপটাইটা লক হয়ে গেল। এটা তোমার জন্য পুরোপুরি নতুন, জ্যাসপার বলল। আই নো, এই অনুভূতি তোমার জন্য অস্বস্তিকর, কিন্তু আমি শিওর যে তুমি কিছুক্ষণের মধ্যে অভ্যস্ত হয়ে যাবে। ফিওনার চোখে আতঙ্ক, কিন্তু সঙ্গে সঙ্গে তার দেহে এক ধরনের উত্তেজনা ছড়িয়ে পড়ল। সে বুঝল তার পরিস্থিতি সম্পূর্ণভাবে জ্যাসপারের হাতে। ফিওনা আতঙ্কিত কণ্ঠে বলল, আপনি কি আমাকে ফিল্মের মতো করে বেঁধে দিলেন? কেন? জ্যাসপার ঠান্ডা গলায় উত্তর দিল, কারণ এটা তোমার প্রথমবার। তুমি আমাকে বাধা দিতে চাইবে, পালাতে চাইবে, আর আমি চাই না তুমি সেটা করো। তার চোখে ছিল এক অদ্ভুত জেদ। সে জানত ফিওনা যতই চেষ্টা করুক তার বাঁধন থেকে মুক্ত পাওয়া অসম্ভব। ফিওনা তার অসহায় অবস্থা কাঁপা কাঁপা গলায় বলল, বলছিলাম যে আজকে না, আমাকে ছেড়ে দিন প্লিজ, অন্যদিন যা খুশি করবেন। জ্যাসপার ঠোঁটের কোণে এক চিলতে শয়তানি হাসি নিয়ে ফিসফিস করে বলল, হুশ, একদম চুপ। আজ আমার মুড হয়েছে, আর তুমি বলছো অন্যদিন? আমি তো আজকের জন্য আরও অনেক রোম্যান্সের ট্রিক্স ভেবে রেখেছি, সেগুলো তোমার উপর আজকে অ্যাপ্লাই করব। ফিওনা বিস্ময়ে তার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কেমন ট্রিক্স? জ্যাসপার মুচকি হেসে তার দিকে ঝুঁকে গভীর সুরে বলল, ওয়েট মাই ডার্লিং হামিংবার্ড নিজেই দেখতে পাবে। তার চোখে ঝলসে উঠল রহস্যময় উদ্দীপনা, যা ফিওনাকে আরও বিচলিত করে তুলল। জ্যাসপার ফিওনার কোনো কথা শুনল না। সে উঠে গেল কক্ষ থেকে। ফিওনা একা একা পড়ে রইল, তার হাত বাঁধা অবস্থায়। কিছুক্ষণ পর জ্যাসপার ফিরে আসে, তার হাতে একটি বক্স। সে ধীরে ধীরে বক্সটি নিয়ে এসে টেবিলের উপর রেখে দেয়। ফিওনার চোখ বক্সের দিকে আটকে যায়, কিন্তু কি আছে তাতে তা বুঝতে পারে না। জ্যাসপার কোনো কথা বলে না, শুধু তার ঠোঁটের কোণে এক শীতল হাসি। কাচের দেওয়ালের ওপাশ থেকে কক্ষের ভেতর চাঁদের আলো ছড়িয়ে পড়ছে। সেই আবছা আলোতে ফিওনার ফর্সা ত্বক আর মুখের ভীতি, উৎকণ্ঠা স্পষ্ট হয়ে উঠেছে। তার শরীরে আবছা আভা যেন রহস্যময় পরিবেশকে আরও গভীর করে তুলেছে। ফিওনা ফিসফিস করে বলল, বক্সে কি আছে? জ্যাসপার ঠোঁটের কোণে এক চিলতে হাসি নিয়ে ধীরে ধীরে বলল, শান্ত হও হামিংবার্ড, এই বক্সের ভেতরে আছে তোমার জন্য স্পেশাল কিছু ট্রিক্স। নিজেই দেখবে আর উপভোগ করবে। তার গভীর কণ্ঠস্বর আর চোখের রহস্যময় দৃষ্টি ফিওনাকে আরও অস্থির করে তুলল, কিন্তু বাধা অবস্থায় সে কিছুই করতে পারল না। জ্যাসপার লক্ষ্য করল ফিওনা এখন অনেকটাই শান্ত হয়ে গেছে। তার মুখের অভিব্যক্তি আগের মতো জেদি আর আতঙ্কিত নয়, বরং অদ্ভুত নৈকট্যের আবার ছড়াচ্ছে। তবে জ্যাসপার জানত পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হবে। সে ধীরে ধীরে নিজের গা থেকে শার্ট খুলতে শুরু করলো, প্রতিটি মুহূর্তে দীর্ঘায়িত করতে চেষ্টা করলো। ফিওনা তখনও জ্যাসপারের দিকে, কিন্তু তার দৃষ্টি ধীরে ধীরে আটকে গেল জ্যাসপারের মসৃণ শক্তিশালী বডিতে। জ্যাসপারের প্রশস্ত কাঁধ, তীক্ষ্ণ বক্ষপেশি আর পেটের নিখুঁত 6টি পেশি চাঁদের আবছা আলো ঝলমল করছিল। তার শরীরের উপরিতলে সোনালি আভা তাকে আরও অবাস্তব, প্রায় ভিনগ্রহের রাজপুত্রের মতো করে তুলছিল। ফিওনা মুগ্ধ হয়ে তাকিয়ে রইল, মনে হলো কোনো নিখুঁত শিল্পকর্ম দেখছে সে। তার ঠোঁটের কোণে অতি ক্ষুণ্ণ হাসি দেখা দিল। অনিচ্ছা সত্ত্বেও সে বলল, আপনি কি সবসময় এত পারফেক্ট? জ্যাসপার মৃদু হেসে বলল, তোমার জন্যই তো আমি এমনভাবে নিজেকে উপস্থাপন করছি হামিংবার্ড। তার চোখে সেই পরিচিত রহস্যময় দৃষ্টি জ্বলজ্বল করছিল, যা ফিওনাকে আরও অস্থির, আরও উত্তেজিত করে তুলল। জ্যাসপার এগিয়ে এলো। তার উপস্থিতি প্রতিটি শ্বাসরোধী মুহূর্তকে আরও অর্থপূর্ণ করে তুলল।
তুমি কি জানো, সে বলল, এই রাতের প্রতিটি ক্ষণ আমি তোমার জন্য সাজিয়েছি। আমার প্রতিটি স্পর্শ, প্রতিটি দৃষ্টি, সবকিছু শুধু তোমার জন্য। ফিওনার হৃৎপিণ্ড দ্রুত গতিতে লাফাচ্ছিল। সে অনুভব করল এই মুহূর্তে তাদের মধ্যে তৈরি হওয়া আবেগ যেন এক নতুন সমুদ্রের ঢেউ, যা তাকে টেনে নিয়ে যাচ্ছে গভীরতার দিকে। প্রিন্স, ফিওনা কাঁপা কাঁপা গলায় বলল, এটা কি ঠিক হচ্ছে? ঠিক হচ্ছে, জ্যাসপার বলল, তার কণ্ঠে গভীর ন্যায়সঙ্গত সুর। কারণ আমি জানি তুমি নিজে চাইছো, তুমিও চাও আমাকে, তাই না? ফিওনা মুখের কথাগুলো আটকে গেল, কিন্তু তার চোখের দৃষ্টিতে ছিল এক ধরনের অপ্রতিরোধ্য আকর্ষণ, যা বলছিল সে সত্যিই চাইছে। ফিওনা তখন ক্রপ শার্ট ধরনের টপস আর হাঁটু পর্যন্ত জিন্সের স্কার্ট পরেছিল। তার অসহায় অবস্থা দেখে সে কিছুই করতে পারছিল না। আর জ্যাসপার ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসতে শুরু করলো। তার চোখে সেই রহস্যময় গভীর দৃষ্টি, যা কোনো নিঃশব্দ ঝড়ের বার্তা বহন করে। ফিওনার ভেতরে মিশ্র অনুভূতি খেলা করছিল, অস্বস্তি, কৌতূহল আর এক ধরনের অদ্ভুত অথচ অপ্রতিরোধ্য আকর্ষণ। জ্যাসপার থেমে গেল ফিওনার সামনে। তার লম্বা দৃঢ় আঙুলগুলো ধীরে ধীরে ফিওনার ক্রপ টপের বাটনগুলো খুলতে শুরু করলো। প্রতিটি বোতাম খুলে যাওয়ার সঙ্গে সঙ্গে ফিওনার শ্বাস ভারী হয়ে উঠছিল। কাপড়টি আলগাভাবে খুলে গেল, তারপর তার গায়ের ওপর ঝুলে থাকলো। ফিওনার শ্বাস আটকে গেল। তার মনে হচ্ছিল সে সব কিছু বলতে চায়, কিন্তু তার ঠোঁট সিল হয়ে গেছে। তার মন আর শরীর যেন একে অপরের বিরুদ্ধে যুদ্ধ করছে। এদিকে জ্যাসপারকে ঠেলে সরিয়ে দিতে চাইছে, অন্যদিকে তার প্রতিটি স্পর্শে সাড়া দিচ্ছে। জ্যাসপার ধীরে ধীরে ফিওনার দিকে ঝুঁকলো। তার গভীর কণ্ঠ ফিসফিস করে উঠল, তোমার এই সৌন্দর্য এতদিন লুকিয়ে রেখেছিলে হামিংবার্ড, তবে আজ থেকে আর নয়। তার কণ্ঠে ছিল এক ধরনের অদ্ভুত অধিকারবোধ, যা ফিওনাকে বাকরুদ্ধ করে ফেলল। তুমি কি জানো, জ্যাসপার ফিওনার কানের কাছে ঠোঁট নিয়ে নিচু স্বরে বলল, তোমার এই মুহূর্তের প্রতিটি শ্বাস আমার জন্য সবচেয়ে মূল্যবান। ফিওনার হৃদস্পন্দন যেন জোরে জোরে ধাক্কা দিতে লাগলো। তার ভেতরের অনুভূতিগুলো যেন বিস্ফোরিত হতে চাইছে। ফিওনা তখন বিছানায় শুয়ে, তার দেহ টান টান, চোখে আতঙ্কের ছায়া, তার শ্বাস ভারী। জ্যাসপার ধীরে ধীরে বিছানার নিচে ঝুঁকে পড়ল, তার ঠোঁটে সেই পরিচিত শয়তানি হাসি। তারপর তার লম্বা আঙুল দিয়ে এক অদ্ভুত সংকেতযুক্ত সুইচ চাপল। মুহূর্তের মধ্যে ফিওনার শরীরের চারপাশে এক অদৃশ্য সক্রিয় হয়ে উঠল। তার পেটের কাছে হালকা চাপ অনুভূত হলো, আর সেই সঙ্গে একটি অজানা অনুভূতি ছড়িয়ে পড়ল তার দেহের প্রতিটি শিরায়। ফিওনা আতঙ্কিত হয়ে শুয়ে থাকলো, কিন্তু তার শরীর যেন নিজের নিয়ন্ত্রণে নেয়। সে একবার নড়তে চেষ্টা করলো, আর তখনই তার ভেতর দিয়ে একটি হালকা বৈদ্যুতিক শক ছড়িয়ে পড়ল। শকের অনুভূতি তার রক্তের প্রতিটি কণায় পৌঁছে গেল। ও, ফিওনা চিৎকার করে উঠল, এটা আপনি কি করছেন? আপনি এটা কেন করছেন? জ্যাসপার তার চিরচেনা শয়তানি হাসি দিয়ে বলল, শান্ত হও হামিংবার্ড, এটা তোমার জন্য দরকার ছিল। তবে তুমি জানো না নড়াচড়া করলে কী বিপদ হতে পারে। ফিওনার চোখে আতঙ্ক স্পষ্ট, তার দেহ পুরোপুরি সজাগ। আপনার এসব পাগলামির খেলা আমাকে দিয়ে করাচ্ছেন কেন? সে রাগে আর ভয়ে কাঁপতে শুরু করলো। জ্যাসপার ধীরে ধীরে তার দিকে এগিয়ে গেল, তার চোখের সামনে সেই গভীর রহস্যময় দৃষ্টি। কারণ তুমি আমার রোমান্সের সময় বাধা দিবে আমাকে হামিংবার্ড, আর আমি চাই না তুমি এমন কিছু করো। আমি চাই তুমি আমার নিয়ন্ত্রণে থাকো। তার গভীর কণ্ঠের আবেশে ফিওনার মনে এক ধরনের অদ্ভুত অনুভূতি তৈরি করলো, আর ভেতরে আতঙ্ক থাকলেও সেই মন্ত্রমুগ্ধকর আকর্ষণ তাকে স্থির থাকতে বাধ্য করলো। কিন্তু আমি চাই না তুমি ভয়ে সোজা হয়ে শুয়ে থাকো, জ্যাসপার ফিসফিস করলো। তার শব্দগুলো বাতাসে মিশে গেল, আরও ভারী হয়ে উঠল। আমি চাই তুমি স্বেচ্ছায় আমার নিয়ন্ত্রণে আসো। ফিওনার ঠোঁট কাঁপলো, কিন্তু কোনো শব্দ বের হল না। তার দেহ শকের কারণে স্থির, আর মন এক অজানা আবেগে ভেসে যাচ্ছে। জ্যাসপার ধীরে ধীরে তার উপর ঝুঁকলো, তার ঠোঁট থেকে এক চিলতে হাসি মুছে দিয়ে বলল, তোমাকে ভালো করে বুঝতে হবে হামিংবার্ড, তুমি এখন শুধু আমার। জ্যাসপার ধীরে ধীরে বক্স খুলে বরফের টুকরো হাতে নিল। ফিওনা আতঙ্কিত হলেও নিরুপায়, সে অসহায়ভাবে তাকিয়ে রইল, তার নাভির শীতল স্পর্শের জন্য প্রস্তুত নয়। জ্যাসপার বরফের প্রথম টুকরোটি ফিওনার নাভির উপর রাখতেই শীতল প্রবল ধাক্কায় ফিওনার শরীর কেঁপে উঠল। তার চোখ বন্ধ হয়ে গেল, ঠোঁট শক্ত করে চেপে ধরল, যেন নিজেকে কোনোভাবে সামলাতে পারে। তবুও তার মুখ থেকে অদ্ভুত শব্দ বের হতে লাগলো। সেই শব্দে ছিল ব্যথা, লজ্জা আর কিছুটা মৃদু আকর্ষণ। বরফ গলতে শুরু করলো, ফিওনার কোমল ত্বকের উপর ঠান্ডা জল বয়ে যেতে লাগলো। তার প্রতিটি কাঁপন জ্যাসপার মনোযোগ আরও তীব্র করে তুলল। তোমার প্রতিক্রিয়া বড়ই অনন্য হামিংবার্ড, জ্যাসপার মৃদু স্বরে বলল, তার কণ্ঠে শীতল রোমান্টিকতার ছোঁয়া। সে ধীরে ধীরে সোফায় গিয়ে বসে পড়ল, তার চোখ ফিওনার দিকে নিবদ্ধ। তুমি জানো না, তোমার এই সংবেদনশীলতা তোমাকে আমার কাছে আরও আকর্ষণীয় করে তুলছে। ফিওনা ঠান্ডায় কাঁপছিল, কিন্তু তার মনের ভিতরে এক
অন্য অনুভূতি তাকে আচ্ছন্ন করেছিল। জ্যাসপার বরফের আরেকটি টুকরো নিয়ে নিজের ঠোঁটে ধরে ফিওনার দিকে ঝুঁকে এলো। ফিওনার শীতল নিঃশ্বাসে এক প্রকার হতভম্বতা স্পষ্ট হলেও তার চোখে এক অদ্ভুত মুগ্ধতার ছাপ ফুটে উঠছিল। জ্যাসপার ধীরে ধীরে তার ঠোঁট, যার ভেতরে বরফ ছিল, ফিওনার নাভির উপর আনে থামল। ঠান্ডা বরফের শীতলতা আর জ্যাসপারের গরম নিঃশ্বাস একসঙ্গে মিশে ফিওনার ত্বকে বিদ্যুৎ ঝলকের মতো ছড়িয়ে পড়ল। ফিওনার শরীর হালকা করে কেঁপে উঠল, কিন্তু তার হাত বাঁধা থাকায় সে নড়তে পারছিল না। জ্যাসপার তার ঠোঁট দিয়ে বরফের টুকরাটি ধীরে ধীরে ফিওনার নাভির চারপাশে বোলাতে থাকলো, যেন প্রতিটি স্পর্শ আরও গভীর কোনো অনুভূতির আমন্ত্রণ জানাচ্ছিল। তারপর সেই বরফটিকে ঠোঁটের ঠাঁই দিয়ে ফিওনার নাভি থেকে পেটের মাঝখানে নামিয়ে আনলো, যেখানে ঠান্ডার স্পর্শ আরও প্রখরভাবে ছড়িয়ে পড়ল। তারপর একই ধীর স্থিরতা জ্যাসপার বরফের টুকরোটি তার পায়ের উঁচু থাইয়ের দিকে নিয়ে গেল। তার প্রতিটি স্পর্শে ফিওনার শরীর যেন শীতলতার মাঝে গলে যাচ্ছে। ফিওনার শ্বাস ভারী হয়ে উঠল, তার ভেতরে শীতলতা আর উত্তাপের এক অদ্ভুত দ্বন্দ্ব চলছিল। জ্যাসপার এক মুহূর্ত থেমে ফিসফিস করে বলল, তোমার মতো নাজুক মানবী শীতেও গলে যায় হামিংবার্ড, কিন্তু আমি কি বরফ দিয়ে তোমাকে আরও শক্ত করে তুলব নাকি গলিয়ে দেব? তার কণ্ঠে ছিল এক গভীর রহস্য, মায়া, যা ফিওনাকে আরও গভীরভাবে টেনে নিচ্ছিল। ফিওনার নাভিতে জমে থাকা ঠান্ডা পানির বিন্দু ধীরে ধীরে গলে যাচ্ছিল। প্রতিটি বিন্দু তার ত্বকে এক নতুন শীতল অনুভূতি ছড়িয়ে দিচ্ছিল। ফিওনার শরীর কাঁপছিল, তার নিঃশ্বাস ভারী হয়ে উঠছিল, শীতলতা তাকে আরও গভীরভাবে আক্রান্ত করছে। জ্যাসপার তার গভীর তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে ফিওনার দিকে ঝুঁকল। তার ঠোঁটে একটি রহস্যময় হাসি ফুটে উঠল, আর সে আলতো করে ফিওনার নাভিতে জমে থাকা ঠান্ডা পানির বিন্দুগুলো একে একে নিজের ঠোঁট দিয়ে শুষে নিতে শুরু করলো। প্রতিটি স্পর্শে ফিওনার শরীরে এক অদ্ভুত উষ্ণতার ঢেউ ছড়িয়ে পড়ছিল, যা তার স্নায়ুকে তাড়িত করছিল। ফিওনা মনে মনে চেষ্টা করছিল তার প্রতিক্রিয়াগুলো নিয়ন্ত্রণ করতে, কিন্তু তার দেহের প্রতিটি অংশ যেন তার সাথে বিশ্বাসঘাতকতা করছে। সে কিছু বলতে চাইল, কিন্তু শব্দগুলো যেন তার কণ্ঠে আটকে যাচ্ছিল। জ্যাসপার তখন ঠোঁট সরিয়ে নিল। জ্যাসপার মৃদু স্বরে বলল, তোমার নাজুক শরীর থেকে এমন স্বাদ আমি কখনো বলতে পারবো না হামিংবার্ড। তার কণ্ঠে ছিল এক অদ্ভুত আকর্ষণ, যা ফিওনাকে আরও অসহায় করে তুলছিল। জ্যাসপার আর ধৈর্য রাখতে পারল না। তার চোখে ছিল এক ধরনের নেশা, যা তাকে সম্পূর্ণরূপে ফিওনার প্রতি আচ্ছন্ন করে রেখেছিল। এক ঝটকায় সমস্ত কিছু ভুলে গিয়ে সে ফিওনার শরীর থেকে জামাকাপড়গুলো খুলে ফেলে দিল ফ্লোরে। ফিওনা লজ্জা আর বিস্ময়ে তার দিকে থেকে দৃষ্টি সরিয়ে অন্যদিকে আনার চেষ্টা করলো, কিন্তু বাধা থাকায় তার কোনো উপায় ছিল না। তার শরীরের উপর জ্যাসপারের দৃষ্টির প্রভাব যেন আগুনের মতো পোড়াচ্ছিল। এক অদ্ভুত উন্মাদনা তাকে যেন পাগল করে দিচ্ছিল। জ্যাসপার কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকলো, তার নেশালো চোখ দিয়ে ফিওনার পুরো শরীর পর্যবেক্ষণ করল। তার দৃষ্টি ছিল গভীর আর তীব্র। ফিওনার শরীরের প্রতিটি খুঁটিনাটি সে মনোযোগ দিয়ে ধরতে চাইছিল। ফিওনার নিখুঁত ত্বক, কোমল বক্রতা আর সৌন্দর্যের প্রতিটি অংশ তাকে এক জাদুকরী অভিজ্ঞান দিচ্ছিল। তার মনে হলো সে এক ভাস্কর্যের সামনে দাঁড়িয়ে আছে। মৃদু স্বরে যেন নিজেকেই বলল, কিভাবে সম্ভব এতটা নিখুঁত হওয়া? তোমার প্রতিটি অংশ যেন আমার জন্যই তৈরি হয়েছে। তার হাত ধীরে ধীরে ফিওনার দিকে এগোলো, কিন্তু সেই মুহূর্তে নিজেকে সামলে নিল। তার ঠোঁটে এক ঝলক হাসি ফুটে উঠল, আর মনে মনে ভাবল, এই শরীরের স্বাদ সারা জীবন নিলেও শেষ হবে না। তোমার সৌন্দর্য কেবল আমার জন্য, আর কারোর জন্য নয়। ফিওনার শরীর তখন উত্তেজনা ও অস্বস্তিতে কাঁপছিল। ফিওনার নিঃশ্বাস জড়ো হয়ে যাচ্ছিল, আর তার হৃদয় ধুকপুক করছিল। জ্যাসপার তার দিকে এগিয়ে আসতে থাকলো, সবকিছু ছাপিয়ে ফিওনাকে নিজের কাছে আনবে। জ্যাসপার কিছুক্ষণ ফিওনার দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে থাকে, মিষ্টি হাসি দিয়ে বলল, আজকে তোমার বডি মধু দিয়ে টেস্ট করব। তার কণ্ঠে ছিল এক মৃদু আকর্ষণীয় ভাব, যা ফিওনার মনে এক অদ্ভুত উত্তেজনা আর নৈকট্য বয়ে আনলো। সে মুহূর্তে জ্যাসপার ফিওনার ঠোঁটে অল্প একটু মধু ঢেলে দিল, প্রায় 2-3 ফোঁটা। তারপর সে ধীরে ধীরে নিজের জিভ দিয়ে গ্রহণ করতে লাগলো। ঠোঁটের ওপর জমে থাকা মধু খেতে শুরু করলো। ফিওনার অনুভূতি ছিল অবর্ণনীয়, মধুর মিষ্টতা আর জ্যাসপারের ঠোঁটের কোমল স্পর্শ তার দেহে অগ্নিকুণ্ড জ্বলে উঠছিল। সে নড়াচড়া করতে পারছিল না, কিন্তু তার হৃদয়ে এক ধরনের স্বতঃস্ফূর্ত আনন্দ জেগে উঠছিল। তার শরীরের প্রতিটি স্নায়ু যেন জ্যাসপারের স্পর্শে সাড়া দিচ্ছিল। জ্যাসপার তার কাজ আরও ধীরে ধীরে করতে লাগলো। প্রতিটি লোহনের সময় সে ফিওনার চোখের দিকে তাকিয়ে প্রতিটা প্রক্রিয়া উপলব্ধি করতে চাইছিল। ফিওনার চোখে এক ধরনের নৈবেদ্য প্রকাশ করছিল। সে নিজেকে সম্পূর্ণভাবে জ্যাসপারের কাছে সমর্পণ করতে চাইছিল। জ্যাসপার এবার ফিওনার ঠোঁটের ওপর আছড়ে পড়ল, তার ঠোঁট জোড়া একেবারে নিজের ঠোঁটের ভাঁজে আবৃত করে ফেলল।
ফিওনার কোমল ঠোঁটের স্বাদ যেন জ্যাসপারের সমস্ত অনুভূতিকে উদ্দীপিত করে তুলতে চাইছে। তার মধ্যে এক অবর্ণনীয় আগুন জ্বলে উঠতে শুরু করে দিল। ফিওনার ঠোঁটের স্পর্শে জ্যাসপার পাগলের মতো তাকে শুষে নিতে লাগলো। একে একে করে ফিওনার শরীরের প্রতিটি রন্ধ্রে এক নতুন অনুভূতি ছড়িয়ে পড়ছিল, যা তাকে পুরোপুরি অবশ করে দিচ্ছিল। ফিওনার ঠোঁটের সেই কোমলতা, সেই গাঢ়তা সবকিছু জ্যাসপারের জন্য এক নেশার মতো হয়ে গেল। জ্যাসপার উপলব্ধি করল ফিওনাও তাকে ছুঁতে চাইছে। তার চোখে সে উন্মাদনা ছিল, আর শরীরের অঙ্গভঙ্গি সবকিছু সেই কথা বলছে। তাই সে একটি কাটার এনে এক টানে জিভটাইটি কেটে ফেলল, আর সেটা খুলে গেল। ফিওনার হাতের বাঁধন মুক্ত হতে সে কিছুটা অবাক হয়ে গেল, কিন্তু সঙ্গে সঙ্গে তার মনে একটি উষ্ণ অনুভূতি ছড়িয়ে পড়ল। এখন সে স্বাধীন, এখন তার নিজের ইচ্ছার উপর তার অধিকার। সে দ্রুত জ্যাসপার দিকে হাত বাড়িয়ে দিল। ফিওনার হাত জ্যাসপারের ঘাড়ে গিয়ে থামল। জ্যাসপার ফিওনার হাতের স্পর্শে আরও বেশি উজ্জীবিত হয়ে উঠল। তার হৃদয়ে রক্তের প্রবাহ দ্রুত হয়ে উঠল। জ্যাসপার ধীরে ধীরে ফিওনার গলা থেকে শুরু করে কোমল চুমু দিতে দিতে নিচে নামছিল। যখন জ্যাসপার তার ঠোঁটগুলো নাভির দিকে নিয়ে আসছিল, তখন ফিওনার হৃৎপিণ্ডের ধড়ফড় তীব্র হয়ে উঠছিল। প্রতিটি চুম্বন তার ভিতরকার উত্তেজনাকে বাড়িয়ে দিচ্ছিল। জ্যাসপার যখন তার কোমল ত্বকের স্পর্শের সাথে সাথে কামড় দিতে শুরু করলো, তখন ফিওনার শরীর যেন উষ্ণতার ঢেউয়ে আবেশে ভেসে যাচ্ছিল। জ্যাসপারের অধর আর দন্ত ফিওনার ত্বকে আলতোভাবে কামড় দিচ্ছিল, যাতে করে তার শরীরের প্রতিটি অংশ একটি স্মৃতি ফেলে রাখতে পারে। ফিওনা অনুভব করছিল জ্যাসপারের প্রতিটি কামড় যেন তাকে আরও গভীরভাবে প্রভাবিত করছে, আর সে নিজের অজান্তে তার দিকে আকৃষ্ট হচ্ছিল। তার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, কিন্তু এই অনুভূতি এক অদ্ভুত সুখের আবেশ সৃষ্টি করছিল। ফিওনার চোখে উন্মাদনা আর আকাঙ্ক্ষার এক গভীর প্রকাশ করছিল। সে পুরোপুরি জ্যাসপারের প্রেমে সমর্পিত হতে চাইছিল। জ্যাসপার ফিওনাকে এক ঝটকায় ঘুরিয়ে নিজের পায়ের উপর তুলে নিল। ফিওনা এখন তার শক্তপোক্ত শরীরের উপর বসে আছে, আর এই অবস্থায় তার চোখে উন্মাদনার এক নতুন রূপে ফুটে উঠছিল। জ্যাসপার তার পিঠে মৃদু হাত বিচরণ করতে শুরু করলো। তার স্পর্শের মাধ্যমে ফিওনার শরীরের প্রতিটি শিরায় শিরায় আগুন জ্বলে উঠতে চাইছিল। ফিওনার শরীরের বাঁকগুলো তার স্পর্শে সাড়া দিচ্ছিল, প্রতিটি ছোঁয়া এক নতুন শিহরণ সৃষ্টি করেছিল। জ্যাসপার তখন ঠোঁট দিয়ে ফিওনার গলায় চুম্বন করতে লাগলো। তখন ফিওনা এক আনন্দময় শিহরণ অনুভব করলো, যা তার মন ও দেহকে অদ্ভুতভাবে জড়িয়ে ধরছিল। জ্যাসপারের হাত ধীরে ধীরে ফিওনার বুকের কাছে চলে গেল। সেই নরম জায়গায় তার হাতের স্পর্শ বিদ্যুতের মতো কাজ করছিল। ফিওনা এক লাফে শিহরণে কেঁপে উঠল। তার হৃৎপিণ্ডের ধড়ফড় বেড়ে গেল। মনে হলো প্রেমের এই আবেগের প্রলয় থেকে মুক্তি চাইছে। জ্যাসপার তার শরীরের প্রতিটি কোণা আরও গভীরভাবে প্রবেশ করতে লাগলো। জ্যাসপার ফিওনার সারা বুকে হাত বিচরণ করতে লাগলো। তার স্পর্শে ফিওনার মুখ থেকে এক মৃদু চিৎকার বেরিয়ে এলো। ফিওনার পেছন দিক হেলে গেল, আর তার পেট চলে আসে জ্যাসপারের মুখের কাছে। জ্যাসপার তখন তার জিভ দিয়ে নাভির চারপাশে এক লহরী স্পর্শ করতে শুরু করলো। ফিওনার হৃদয়ে দ্রুত গতিতে হয়ে উঠল, আর সে নিজেকে সম্পূর্ণভাবে হারিয়ে ফেলল। জ্যাসপার নিটিংয়ের সুতা নিয়ে ফিওনার মুখে শক্ত করে বেঁধে দিল। ফিওনা অসহায়ভাবে তাকিয়ে থাকলো। তার চোখে বিস্ময় আর একরকম অস্বস্তির ছাপ ফুটে উঠল। সুতোটা এমনভাবে বাঁধা ছিল যে তার ঠোঁট নড়াচড়া প্রায় অসম্ভব, আর শ্বাস নিতে গিয়ে তার বুকের ধীরে ওঠানামা করতে লাগলো। জ্যাসপার আর অপেক্ষা না করে ফিওনার ভেতরে ধীরে ধীরে আরো গভীরে নিজেকে প্রবেশ করলো। ফিওনা চিৎকার করতে পারলো না, তবে মুখ দিয়ে হালকা গোঙানির আওয়াজ আসতে লাগলো, আর চোখ দিয়ে পানি পড়তে লাগলো। অনেকক্ষণ পর ধীরে ধীরে ফিওনা শান্ত হয়ে এলো। তার ব্যথা যেন রূপান্তরিত হলো এক নতুন অনুভূতিতে। তার ঠোঁটের কোণ থেকে নিঃশব্দে বেরিয়ে আসতে লাগলো গভীর শ্বাসের মৃদু শব্দ, আর চোখে এক অপার্থিব আবেশ খেলা করছে। জ্যাসপার তার চোখের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়েছিল। প্রতিটি মুহূর্তে ফিওনাকে এক অচেনা সুখের ভুবনে ভাসিয়ে নিয়ে চলছে। ফিওনার মুখ থেকে বেরিয়ে এলো অস্পষ্ট সুখের গোঙানির শব্দ। তবে এই সুখ বেশিক্ষণ স্থায়ী হলো না। টানা 1 ঘন্টা পেরিয়ে গেল। জ্যাসপারের থামার কোনো লক্ষণ ছিল না। ফিওনার শরীরের ক্লান্তি আর দুর্বলতা আর ব্যথার ঢেউ বইতে শুরু করলো। সে অস্থির হয়ে উঠল। ব্যথায় তার ঠোঁট থেকে মৃদু আর্তনাদ বেরিয়ে আসতে লাগলো। তার দেহের শক্তি ক্ষীণ হয়ে পড়ছিল, আর চোখে একরকম অসহায়তার ছায়া ফুটে উঠল। রাতের নিঃশব্দে চাঁদের আলো মাউন্টেন গ্লাস হাউসের দেওয়াল বেয়ে গলে পড়ছিল। ভোরের প্রথম আলো এসে পৌঁছাতে জ্যাসপারের ঘুম ভাঙল। তার হাত তখন ফিওনার কোমল শরীরে ঘিরে ছিল, কিন্তু একটা অস্বাভাবিক লাগলো। ফিওনার শ্বাস ভারী, আর তার গাল জ্বলন্ত আগুনের মতো উত্তপ্ত।
ফিওনা, জ্যাসপার গলার সার নামিয়ে ডাকলো, কিন্তু কোনো সাড়া নেই। তার তীক্ষ্ণ চোখ ফিওনার দিকে আটকে গেল। মুখের রং ফ্যাকাশে, ঠোঁটের কোণ ফেটে গিয়েছে। এমন নিস্তেজ রূপে আগে কখনো দেখেনি সে। যেন মুহূর্তে তার হৃদয়ের ভেতর কোথাও একটা শূন্যতা নেমে এলো। জ্যাসপার হাত বাড়িয়ে ফিওনার কপালে স্পর্শ করলো। তীব্র তাপমাত্রা, তার নিজের হাত পুড়ে যাওয়ার উপক্রম। জ্বর, এমন তীব্র জ্বর। ভুরু কুঁচকে উঠল তার। ফিওনা চোখ খুলো। একের পর এক ডাক দিতে লাগলো। ফিওনা নিথর দেহে, কোনো সাড়া নেই। এক মুহূর্তের জন্য জ্যাসপারের বুকের ভেতর কেমন একটা ব্যথা অনুভূত হলো। কাল রাতের সবকিছু তার মনে গেল। সে বুঝলো তার অপ্রতিরোধ অন্য উন্মাদনায় হয়তো ফিওনাকে এমন অবস্থা নিয়ে এসেছে। তার নিজের শক্তি যে কোনো সাধারণ মানুষের পক্ষে সহ্য করা সম্ভব নয়, সেটা ভুলেই গিয়েছিল সে। এটা আমার দোষ, গম্ভীর কণ্ঠে নিজেকেই বলল জ্যাসপার। তার জল শক্ত হয়ে গেল। চোখের মধ্যে অপরাধ বোধের অন্ধকার ছায়া নেমে এলো। তৎক্ষণাৎ সে উঠে দাঁড়ালো। কোনো সময় নষ্ট না করে ফিওনাকে এমন অবস্থায় ফেলে রাখা অসম্ভব। দ্রুত একটি তোয়ালে পানিতে ভিজিয়ে নিয়ে ফিওনার শরীর মুছে দিতে লাগলো সে। তার সোনালি চুলগুলো ভেজা তোয়ালের আড়ালে ছড়িয়ে পড়ছিল, আর কপালের চারপাশে বিন্দু বিন্দু ঘাম জমছে। পোশাক বদলে তাকে নরম কম্বলের নিচে শুয়ে দিল জ্যাসপার নিজে। ফিওনার উষ্ণ হাত ধরল। ভেতরটা কেঁপে উঠল। আমি তোমাকে সুস্থ করবো, হামিংবার্ড, মৃদু কণ্ঠে প্রতিশ্রুতি দিল। সমস্ত গ্লাস হাউসে দ্রুত খবর ছড়িয়ে পড়ল ফিওনা অসুস্থ। থারিনিয়াস প্রথমে পরিস্থিতি বোঝার জন্য ছুটে এলো। প্রিন্স, আমি মেডিসিন আনার ব্যবস্থা করছি, কিন্তু তার অবস্থা খারাপ দেখাচ্ছে। এখানকার কোনো ওষুধ ওকে সুস্থ করতে পারবে না। জ্যাসপার কড়া গলায় বলল, ডক্টর অগনিসকে ফোন দাও। তাকে বলো এই মুহূর্তে পৃথিবীতে আসতে হবে। থারিনিয়াস ভ্রু কুঁচকে বলল, কিন্তু প্রিন্স, ডক্টর অগনিস তো ড্রাগনদের চিকিৎসক। মানব কন্যার জন্য তার কী বা করার আছে? জ্যাসপার চোখ তুলে থারিনিয়াসের দিকে তাকালো। সেই দৃষ্টি যেন বিদ্যুতের মতো জ্বলজ্বল করছিল। তোমার কি মনে হয় আমি ডক্টর অগনিস সম্পর্কে জানি না? তিনি শুধু ড্রাগন চিকিৎসক নন, মানব চিকিৎসায় তার জ্ঞান অসামান্য। থারিনিয়াস কিছু বলতে চাচ্ছিল, কিন্তু তখনই সিলভা আর অ্যালিসা এসে উপস্থিত হলো। প্রিন্স, অ্যালিসা হঠাৎ বলে উঠল, তার গলায় ঈর্ষার আওয়াজ স্পষ্ট। সামান্য একটা মানবকন্যার জন্য এত অস্থির হওয়ার কি আছে? ডক্টর অগনিসকে আনতে গেলে সময়, শক্তি দুটোই নষ্ট হবে। জ্যাসপার তৎক্ষণাৎ অ্যালিসার দিকে তাকালো। সেই দৃষ্টিতে এমন কিছু ছিল যা অ্যালিসার আত্মা পর্যন্ত কাঁপিয়ে দিল। তার কণ্ঠের শক্তি যেন বজ্রের মতো গম্ভীর হয়ে উঠল। ফিওনা সামান্য নয়, অ্যালিসা, সে আমার কাছে গুরুত্বপূর্ণ। আমি যা বলছি সেটাই করতে হবে। অ্যালিসার চোখ নামিয়ে নিল। কিছুক্ষণ আগ পর্যন্ত তার আত্মবিশ্বাস ছিল দৃঢ়, কিন্তু জ্যাসপারের সেই এক দৃষ্টিতে সমস্ত ইচ্ছাশক্তি যেন ভেঙে পড়ল। অন্যদের নির্দেশ দিয়ে জ্যাসপার একাই ফিওনার পাশে বসে পড়ল। তার চোখে সেই কঠোরতা নেই, বরং এক অদ্ভুত নরম আলো ছড়িয়ে পড়েছে। ফিওনার হাত নিজের হাতে তুলে নিল। তোমাকে সুস্থ হতেই হবে, মৃদু কণ্ঠে বলল জ্যাসপার। তার কণ্ঠের প্রতিটি শব্দ অপরাধবোধ আর আবেগের মিশ্রণ। তুমি আমাকে ছেড়ে যেতে পারো না ফিওনা। গ্লাস হাউসের বাইরের বাতাসে তখন সূর্যের আলো ফুটে উঠেছিল, কিন্তু ভেতরের পরিবেশ ভারী। জ্যাসপার জানত এই যুদ্ধ তার নিজের সাথেই। ফিওনাকে সুস্থ করার জন্য সে শেষ পর্যন্ত যা প্রয়োজন তাই করবে।